আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। বিদেশের কলম সেগমেন্টে আজকের নিবেদন মেরি শেলির লেখা কালজয়ী কাহিনী ফ্র্যাঙ্কেনস্টাইন। মেরি শেলি জনপ্রিয় এই ইংরেজ উপন্যাসিকের জন্ম 1797-এর 30শে অগস্ট। বহুল প্রতিভাধর এই নারী একাধারে ছিলেন গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, জীবনীকার ও ভ্রমণ কাহিনী রচয়িতা। তিনি বৈজ্ঞানিক কল্পকাহিনীর জনক হিসেবেও বিশ্ব সাহিত্যের অঙ্গনে সুপরিচিত। ফ্র্যাঙ্কেনস্টাইন তাঁর লেখা একটি গথিক উপন্যাস, যা 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ইংরেজি সাহিত্যের বিখ্যাত রোম্যান্টিক কবি পার্সি বিশেষ শেলি ছিলেন মেরির জীবনসঙ্গী। জীবনভর মানসিক আঘাত আর দ্বন্দ্ব বিক্ষোভে বিপর্যস্ত এই সাহিত্য স্রষ্টা 1851 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি প্রয়াত হন। শুরু হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন, আজ প্রথম পর্ব। আজই সেই চরম মুহূর্ত। যা করার আজকেই করতে হবে, সব কিছু মিটিয়ে ফেলতে হবে। কোনোভাবেই ফেল করলে চলবে না ডক্টর। যা করার করে ফেলতে হবে সব। বেশি সময় হাতে নেই, আজকেই করতে হবে। হ্যাঁ ডক্টর, আজকেই করতে হবে সব। আজকেই। শীতমন্থর আকাশে বাতাসে কেঁপে কেঁপে 4টে বাজল। শীতের শেষ রাতে তখনও জাগেনি কেউ। সব বাড়ির দরজাই বন্ধ। পাখিরা তখনও তাদের বাসায় শীতের শেষ রাতের বাতাসের অলস ভাবটুকু পরম তৃপ্তির সঙ্গে উপভোগ করছিল। কালো গরম পোশাকে সর্বাঙ্গ ঢাকা দুটো লোক কোদাল আর শাবল নিয়ে ক্রিশ্চিয়ান সিমেট্রির পাঁচিলের ওপর উঠে দাঁড়ালো নিঃশব্দে। কুয়াশা ভেদ করে সামনের কিছুই দেখা যাচ্ছিল না, তবু তারা একবার সিমেট্রির দিকে ভালো করে তাকালো। কিছু কি দেখা যাচ্ছে? এই নিরেট অন্ধকারে আর জমাট কুয়াশার জন্য আমি তো চোখে শুধু ধোঁয়া দেখছি। ওই যে দূরে কয়েকজন লোক, আবছায়ার মতো, স্পষ্ট করে দেখা যাচ্ছে না, তবু ওরাই হবে মনে হয়। আর দেরি করা চলবে না। সেই লোক দুটি কোদাল আর শাবল মাটিতে ফেলে নিঃশব্দে লাফিয়ে নামল সিমেট্রির ভিতরে। তারপর আস্তে আস্তে সেই লোকগুলোর দিকে এগিয়ে গেল। চোখে তাদের একই সঙ্গে উল্লাস, উদ্বেগ, ভয়। কিছু দূরে কবর খুঁড়ছিল কতগুলো লোক। সেই লোক দুটো তাদের কাছাকাছি এসে থেমে একটু ভালো মতো জায়গা দেখে লুকিয়ে পড়ল। উদ্বেগে তাদের শ্বাসের গতি ক্রমবর্ধমান। প্রতিটা মুহূর্ত তাদের কাছে কয়েক যুগ বলে মনে হচ্ছিল। এই প্রতীক্ষার কি শেষ নেই? শেষ নেই এই অনিশ্চিত সংশয়ের? এই কবর দেওয়া কি শেষ হবে না? এরা তাড়াতাড়ি হাত চালাচ্ছে না কেন? কিছুক্ষণ পরে কবর দেওয়ার কাজ শেষ হলো। এবার লোক দুটোর কাজে নামার পালা। শীতের বাতাস হাড়ের মধ্যে কাঁপুনি ধরিয়ে দিয়ে যাচ্ছে। প্রার্থনা করছেন একজন পাদ্রী। Jesus said to her, I am the resurrection and the life. The one who believes in me will live, even though they die. And whoever lives by believing in me will never die. Do you believe this? John chapter 11 part 25 to 26. Amen. 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 প্রার্থনা শেষ হলে সবাই উঠে দাঁড়ালো। এবার ফিরবে।
দুঃখে কষ্টে শ্রান্তিতে সব্বাহীদের শরীর অবসন্ন। তারা চলে গেল নিচু মুখে, নিঃশব্দে। শীতের তুহিন বাতাসের মাঝ দিয়ে দূর থেকে ভেসে আসছিল তাদের সবার সম্মিলিত জুতোর শব্দ। লোক দুটো এবার তাদের গুপ্ত স্থান থেকে বেরিয়ে এলো। একবার চারপাশে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা। সেই শীতের মধ্যেও মানসিক উত্তেজনায় তাদের কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমে উঠেছে। তাদের মধ্যে একজন বলে উঠলেন, ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, এবারে আমরা তবে আমাদের কাজ আরম্ভ করি। এরপরে খুব বেশি বেলা হয়ে যাবে, রাস্তায় লোক চলাচল শুরু হয়ে যাবে। তখন ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি হাত চালাতে হবে। তারা দুজনে শাবল কোদাল নিয়ে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে এসে দাঁড়ালেন। এক অজানা আতঙ্ক, এক গা ছমছম ভয় শিরা উপশিরার মধ্য দিয়ে তুষার শীতল হিমপ্রবাহ তাদের সমস্ত শরীরকে যেন অসাড় করে ফেলছিল। এই গোপন সব সন্ধান বা সব শিকার মানুষের চোখে ঘৃণ্য, পাপ। বিবেক বাধা দেয়, কিন্তু তারা নিরুপায়। বিজ্ঞান সাধনার দুরন্ত আহ্বান তাদের এই অসামাজিক কাজে বাধ্য করেছে। ভিজে মাটির সোঁদা গন্ধ, উঁচু করা মাটির ঢিপির উপর একটা ক্রস চিহ্ন, কিছু ফুল আর তার সুরভি সে জায়গাকে ঘিরে রয়েছে। চারদিক নির্জন। তখনও দু একটা তারা আকাশের শেষ কোণে বসে অবাক হয়ে পৃথিবীর এক প্রান্তে তাদের দিকে চঞ্চল চোখে তাকিয়ে রয়েছে। বোবা নীল আকাশ যেন ব্যথায় ম্লান হয়ে গেছে। আর সেই বিস্তীর্ণ নির্জন সমাধিক্ষেত্র অপার বিস্ময়ে এই দুই অবাঞ্ছিত মানুষের সমস্ত কাজ লক্ষ্য করে চলেছে, যেন যখন তখন অট্টহাস্যে ফেটে পড়তে পারে। দু একটা গাছের শাখা কেঁপে উঠছে মাঝে মাঝে, তার শব্দও সেখানে অস্পষ্ট শোনা যাচ্ছে। এই নিরাত্ম অশরীরীদের বাসস্থানের রহস্যময় আবহাওয়াতে দুজনেই একটু অস্বস্তি বোধ করছিলেন। ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন বললেন, ডক্টর নীল, এবার হাত চালান, কিন্তু খুব সাবধান। মৃতদেহের যেন কোনো ক্ষতি না হয়, কোথাও যেন একটু আঘাত না লাগে। তারা দুজনে খুব তাড়াতাড়ি গর্ত খুঁড়তে লাগলেন। উত্তেজনায় সারা শরীর ঠকঠক করে কাঁপছিল, কপালে জমে উঠছিল ঘাম। চোখের পাতা পড়ছে না, শুধু খুঁড়ে চলেছেন কবর। আর সময় নেই। দু একটা পাখি যেন কোথায় ডেকে উঠল। তবে কি আজ আর এই মৃতদেহ উদ্ধারের কোনো আশা নেই? তবে কি তাদের এই এতদিনের সাধনা ব্যর্থ হয়ে যাবে? তবে কি পৃথিবীর সবচেয়ে বড় বিস্ময় কেউ জানতে পারবে না, দেখতে পারবে না? মানুষ যে মানুষের চেয়েও বড়, তার শক্তির যে সীমা নেই, এই প্রমাণ কি জগৎ কোনো দিন পাবে না? নীল বললেন, অসম্ভব, এতখানি খোঁড়া অসম্ভব। এরা অনেক গভীরে কবর দিয়েছে। কিন্তু শাবলটা যেন ঠক করে কিসের উপর লাগলো। তারা দুজনেই উৎকর্ণ হয়ে উঠলেন। তবে কি সবাধারে শাবলটার আঘাত লাগলো? তারা দুজন পরস্পরের মুখের দিকে তাকালেন। মুখে বিজয়ের হাসি, চোখে সাফল্যের জ্যোতি, আর বুকে জয় গৌরবের উৎকণ্ঠা। কিন্তু দেখা গেল সেটা প্রকাণ্ড এক পাথর। হতাশায় মন ভেঙে গেল ওদের। এতক্ষণ অমানুষিক পরিশ্রমের ফল কি সামান্য একটা পাথরের জন্য? তাদের আর গর্ত খোঁড়ার সামর্থ্য রইল না। দুজনেই গভীর হতাশায় বসে পড়লেন। এই শীতে রাতের নিদ্রা ত্যাগ করে সবই পণ্ডশ্রম। কিন্তু তারা বৈজ্ঞানিক। এরকম কত বাধা এসেছে, তবু তো তারা কখনো ম্রিয়মান হননি, কখনো হাল ছেড়ে দিয়ে বসে পড়েননি। আজ এত দূর গর্ত খুঁড়ে মাত্র অল্প একটুর জন্য তাদের আজীবন সাধনা বিফল হয়ে যাবে? জগৎ কি জানবে না যে ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন কোনো বিস্ময়কর এক অধ্যায় এই পৃথিবীর বুকে আনতে চলেছেন? দুজনে আবার নতুন উদ্যমে গর্ত খুঁড়তে লাগলেন। পাথর গেল গুঁড়ো হয়ে, মাটি চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। আর দেরি নেই, আর দেরি নেই। অবশেষে পাওয়া গেল কাঙ্ক্ষিত সেই বস্তু। কফিনটা তারা টেনে তুললেন। একদম নতুন, কোথাও আঁচড় লাগেনি। কিন্তু ততক্ষণে সকাল হয়ে এসেছে। এই সময় প্রকাশ্য রাজপথ দিয়ে মৃতদেহ চুরি করে নিয়ে যাওয়া উচিত নয়।
যখন তখন ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা, তারপর কানাকানি, কৈফিয়ত, হাঙ্গামা। আর গর্ত বন্ধ করতে হবে না, দেরি হয়ে যাবে, কেউ দেখেও ফেলতে পারে। এখন পালাতে হবে, একবার গিয়ে ল্যাবরেটরিতে উঠতে পারলে হয়, তারপর। কিন্তু কিন্তু যাব কি করে? সকাল হয়ে এলো যে, কুয়াশা এখনো কাটেনি বটে, কিন্তু লোকের চোখে বামাল শুদ্ধ ধরা পড়ে যাব। একটা উপায় আছে, অনেক ঘুরে যেতে হবে। উঁচু পাহাড়টার উপর দিয়ে ঘুরে পিছন দিক দিয়ে ল্যাবরেটরিতে গেলে কেউ দেখতে পাবে না। ঠিক, এটা ছাড়া আর রাস্তা নেই, তাই চলুন। দুজনে কফিনটা কাঁধে নিয়ে এগোতে লাগলেন। পাঁচিলের কাছে এসে তার উপর কফিনটাকে তুলে দিয়ে তারা দাঁড়ালেন, কিন্তু কফিনটা পাঁচিলের ওপর এপাশ ওপাশ নড়তে লাগলো। তারা সেটাকে ভালো করে ধরার আগেই ওটা অপরদিকে উল্টে পড়ে গেল। দুজনে দ্রুত পাঁচিল টপকিয়ে ওপাশে লাফিয়ে পড়লেন। উঁচু থেকে পড়ে কফিনের দু এক জায়গায় চোট লেগেছে, আবার সেটাকে কাঁধে তুলে নিলেন তারা। কে জানে ভিতরে মৃতদেহের কোনো ক্ষতি হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। মনে একটা খটকা লেগে রইল, অস্বস্তিকর এক সংশয়। তাদের আর উঁচু পাহাড়টার উপর দিয়ে যাওয়ার সাহস হলো না। ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন বললেন, সোজা রাস্তা দিয়েই যাব, যা হবার হবে, দেখা যাবে। সেই ভালো, আর রিস্ক নেওয়া ঠিক হবে না। কফিনটা কাঁধে করে তারা সোজা রাস্তা দিয়েই চললেন। কুয়াশার পর্দা ছেড়ে ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে আকাশ। আলো ফুটবে তাড়াতাড়ি, তবে এখনো সবাই নিদ্রামগ্ন, এটাই যা স্বস্তির বিষয়। যাক, আমরা 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 এসে পড়েছি প্রায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো ল্যাবরেটরি দেখা যাচ্ছে। মধ্য ইউরোপের তুষার ঘেরা একটা শহর, ছোট্ট শহর, বাসিন্দার পরিমাণও কম। যেদিকে তবু জনমানবের বসতি আছে, সেই দিকেই বাজার, হোটেল, খেলার মাঠ আর সিমেট্রি। দুরন্ত শীতে সব জায়গার বরফ জমাট বেঁধে আছে। একটু দূরে যেখানে মানুষের চলাচল প্রায় নেই, যেখানে পর্বত শৃঙ্গ আরও উদ্যত হয়ে আকাশের উচ্চতা মাপার জন্য প্রতিযোগিতা করছে, তারই একটা পাহাড়ের ওপরে উঁচু উঁচু পাইন চেরির জঙ্গলের ভিতর দিয়ে অপরিসর একটা পায়ে চলা পথ এঁকে বেঁকে উঠে গেছে অনেকটা উপরে। সেইখানে দেখা যায় সুন্দর একটা বাড়ি, ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের ল্যাবরেটরি। সেটা তার আবাস বাড়িও বটে। ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন তার বসার ঘরে নির্জীব পঙ্গুর মতো দাঁড়িয়ে আছেন, হাতে একটা চিঠি, কিন্তু তার দৃষ্টি সেই চিঠির উপরে নেই। জানালার বাইরে কুয়াশার ভিতর দিয়ে দূরের অস্বচ্ছ তুষারমণ্ডিত পর্বত শ্রেণীর ওপর যেন তার দৃষ্টি নিবদ্ধ। চোখের কোণে ছোট্ট মুক্তোর মতো এক ফোঁটা জল যেন জমে আছে, ঝরে পড়তে পারছে না। এই নিথর নিস্পন্দ মূর্তির দিকে এখন তাকালে মনে হবে না যে ইনি সেই ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, যিনি আজ 5 বছর ধরে অক্লান্ত বিজ্ঞান সাধনায় নিমগ্ন, যার প্রতিটি মুহূর্ত সজীব চঞ্চলতায় পরিপূর্ণ, কাজ কাজ আর কাজ ছাড়া যার অভিধানে কোনো শব্দ ছিল না বিগত 5টা বছর ধরে। সেই বিমর্ষতা যেন একটু নাড়া খেল। ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের বুক থেকে অস্ফুট এক দীর্ঘশ্বাস বেরিয়ে এসে সমস্ত ঘরকে যেন প্রবলভাবে নাড়া দিল। হাতের চিঠিটা আর একবার দেখার চেষ্টা করলেন। চিঠির কয়েকটা লাইন তার চোখে ভাসছে শুধু। বাবার লেখা চিঠির শেষটুকু তিনি আর একবার দেখলেন। যাই হোক, তুমি বিশেষ চিন্তা করো না। তোমার কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে একবার অন্তত আমাদের বাড়িতে দেখা দিও। যদিও আজ বাড়ির সকলে গভীর দুঃখে আচ্ছন্ন, যদিও ভগবান ছাড়া আর কারো কাছ থেকেই এই বেদনার সান্ত্বনা আশা করা যায় না, তবুও মনে হয় তুমি এলে বাড়ির চেহারাটা একটু বদলে যেতে পারে। এটি তোমার বাবা, আলফান্স ফ্র্যাঙ্কেনস্টাইন। বাবার কথা মনে পড়ে যায় ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের। জেনেভার এক শহরতলিতে সেই সুন্দর ছোট বাড়ি। ছোটবেলায় বাবার হাত ধরে পাহাড়ে পাহাড়ে বেরিয়েছি। প্রচুর টাকা খরচ করে আর কত পরিশ্রম করে বাবা আমাকে ইঙ্গলস্টেড ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। এমনকি আমার রিসার্চের জন্য এই ল্যাবরেটরিও বাবারই দান। কিন্তু
কিন্তু প্রতিদানে কি দিতে পারলাম বাবাকে? কিছুই না। কতদিন বাবার সঙ্গে দেখা হয় না, কতদিন মায়ের কথা মনে পড়তেই আবার চিঠির দিকে তাকালেন তিনি। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আজ প্রায় 5 বছর হলো তোমার দেখা পাইনি। শুনে হয়তো দুঃখ পাবে যে তোমার মা আজ 7 দিন স্কারলেট ফিভারে ভুগে মারা গেছেন। মৃত্যুর আগে তোমাকে একবার দেখতে চেয়েছিলেন, কিন্তু তারপর নিজে থেকেই বললেন, না থাক, তার কাজের অসুবিধে হবে। তোমার ছোট 2 ভাই আর্নেস্ট আর উইলিয়ামস খুবই কষ্ট পেয়েছে। বয়সে তো তারা তোমার চেয়ে অনেক ছোট। এলিজাবেথ যদিও প্রথমে ভেঙে পড়েছিল, তবুও তাদের মুখের দিকে তাকিয়ে সে শক্ত আছে। সে আর আমাদের বাড়ির বৃদ্ধা পরিচারিকা জাস্টিন সকলের দেখাশোনা করছে। তোমার মায়ের খুব ইচ্ছা ছিল এলিজাবেথের সঙ্গে তোমার বিয়েটা দেখে যাবেন। চিঠি থেকে চোখ তুলেই চিৎকার করে উঠলেন ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। আমার মা আর নেই। কত বছর হয়ে গেল, কত বছর মাকে দেখিনি। এই সুদীর্ঘ 5 বছর তোমাকে ভুলে থেকেছি মা, কিন্তু তুমি তো আমাকে বলোনি মা গো। আমার কাজের অসুবিধা হবে বলে মৃত্যুর সময়ও আমার সঙ্গে দেখা করতে চাওনি তুমি মা। অঝোরে কেঁদে কিছুটা হালকা হলেন তিনি। তারপর চোখের সামনে থেকে কুয়াশা যেন ধীরে ধীরে সরে যেতে লাগলো। অন্ধকার ভেদ করে এক ফালি সোনালি রোদ নিঃসঙ্গ হৃদয়ে অনুরণন সৃষ্টি করল। মনে পড়ল ছোট্ট 2 ভাই আর্নেস্ট আর উইলিয়ামের কথা। দাদাকে তারা কত ভালোবাসে। দাদা তাদের বড় বৈজ্ঞানিক, এই গর্বে তারা বুক ফুলিয়ে হাঁটে। আর এলিজাবেথ মায়ের পালিতা মেয়ে। একটার পর একটা ছোট ছোট ঘটনা তার চোখের সামনে ছায়াছবির মতো এসে সরে যেতে লাগলো। আবার চিঠিটার দিকে তাকালেন তিনি। আমাদের এই দুঃখ বিপদের দিনে প্রভুত্ব সাহায্য করেছে তোমার বন্ধু ক্লেভাল। তোমার মায়ের সেবা থেকে শুরু করে শেষ কাজ পর্যন্ত নির্বিঘ্নে সম্পন্ন করেছে সে। তার কাছে আমাদের ঋণ শোধ করা যাবে না। আজও আমাদের সমস্ত কিছুর খেয়াল রাখছে সে। হেনরি ক্লেরভাল ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের আজন্ম সুহৃদ ও সহপাঠী। বিজ্ঞান পড়ার ঝোঁক থাকা সত্ত্বেও তার বাবা তাকে পড়তে দেননি। পারিবারিক ব্যবসায় প্রথম থেকেই ঢুকিয়ে দেন। তার অসহায় পরিবারকে এখন ক্লেরভাল দেখাশোনা করছে। এটাই ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের সান্ত্বনা। এমন সময় ডক্টর নীল এসে ঘরে ঢুকে একটু ভয় পেয়ে গেলেন। তার গুরু ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের চেহারার এ কী পরিবর্তন! প্রায় 5 বছর ধরে তারা একসঙ্গে কাজ করছেন। প্রাণ প্রাচুর্যপূর্ণ ও সদা হাস্যময় এই ব্যক্তিকে কখনো এত অসুস্থ, এত উদ্যমহীন দেখেননি। ডক্টর নীল বললেন, স্যার, আপনার শরীর কি খারাপ লাগছে? না, বাবা চিঠি পাঠিয়েছেন, মা আর নেই। সে কি, কিভাবে হলো? তাহলে তো এক্ষুনি আপনার একবার বাড়ি যাওয়া দরকার। বাড়ি? হ্যাঁ, বাড়ি যাব। তবে আগে কাজটা শেষ করতে হবে। আমার কাজের অসুবিধা হবে বলে মা মৃত্যুর আগে আমার সঙ্গে দেখা পর্যন্ত করতে চাননি। মায়ের এত বড় অসুখ, অথচ আমাকে কেউ আগে খবর দেয়নি ডক্টর নীল।
আমার আমার কাজের অসুবিধা হয়ে যেত, তাহলে সেই কাজ ফেলে আমি চলে যাব? না ডক্টর নীল, আমার আর অপেক্ষা করার সময় নেই। যে কাজ শুরু করেছি তা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতেই হবে, শেষ করতেই হবে আমাকে। তা ঠিক, মানে কিন্তু যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আপনি ঠিক কি কাজ করছেন, মানে আপনি ঠিক কি বিষয় নিয়ে গবেষণা করছেন, আমি আপনার সঙ্গে এতদিন থেকেও ঠিক বুঝতে পারলাম না। আমি কি নিয়ে গবেষণা করছি তা আমি কাউকে বলিনি ডক্টর নীল। আপনি আমাকে এত সাহায্য করছেন, তবু আমি আপনার কাছে সে কথা গোপন করেছি। হয়তো আপনি আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, আমি সব কথা আপনাকে অনেকবার বলতে চেয়েছি, অনেকবার, কিন্তু পারিনি। ভেবেছি সব শুনে হয়তো আপনি হাসবেন, কারণ আমি জানি আমি অসম্ভবের কল্পনা করছি, অসম্ভবকে সম্ভব করার সাধনা করছি। এই সাধনার জন্য সুদীর্ঘ 5 বছর আমি ঘর বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ত্যাগ করে এই নির্জন নির্বান্ধব দেশে ল্যাবরেটরিতে আপনাদের 2-1 জনকে নিয়ে পড়ে আছি। কতবার বাবা মার কাছ থেকে চিঠি এসেছে, উত্তর দেওয়ার পর্যন্ত সময় হয়নি। আমার প্রাণের বন্ধু হেনরি ক্লেরভেল কতবার ছুটে এসেছে জেনেভা থেকে আমার খবর নিতে। কতবার সে জিজ্ঞাসা করেছে, তোমার গবেষণার বিষয়টা একটু বলবে প্লিজ? কি এমন করছো তুমি যার জন্য আমাদের সবাইকে ছেড়ে সবকিছু ভুলে এই নির্জনে এতদিন ধরে একা একা পড়ে আছো? কি জন্য মাই ফ্রেন্ড, কি জন্য? আমাদের খুব চিন্তা হয় তোমার জন্য, আমাদের খুব চিন্তা হয়। কিন্তু বিশ্বাস করুন ডক্টর নীল, আমি ওকেও কিছুই বলতে পারিনি। ভেবেছি হয়তো সে বিশ্বাস করবে না আমার কথা, উপহাস করবে হয়তো। আপনি বৈজ্ঞানিক, আমার সহকর্মী, আর এই গবেষণার চরম সাফল্যে আপনার দানও কম নয়। আজ আপনাকে আমি সব কথা খুলে বলবো। হয়তো বিশ্বাস হবে না, মনে মনে হাসবেন, তবু কাউকে তো আমাকে বলতেই হবে। আর পারছি না নিজের মধ্যে চেপে রাখতে এই গোপনীয়তা। কিন্তু কিছু বলার আগে আপনাকে কথা দিতে হবে, এ কথা আর কাউকে আপনি এখন জানাবেন না, প্লিজ। আপনি আমাকে সহকর্মী বলে বেশি সম্মান দিচ্ছেন। আমি আপনার শিষ্য, আপনার নগণ্য এক সহকারী মাত্র। আপনাকে অবিশ্বাস করলে এতদিন আপনার কাছে পড়ে থাকতাম না। আপনি আমাকে সব কথা নির্ভয় বলতে পারেন ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, কথা দিলাম। আর কেউ এ বিষয়ে জানতে পারবেন। ছোট থেকেই বিভিন্ন মেশিন এবং বিজ্ঞানের দিকেই আমার বেশি ঝোঁক। অবাক হয়ে দেখতাম চাবি ঘোরালেই কেমন খেলনা ট্রেন চলতে শুরু করে, ছোট পুতুলগুলো নাচে। দিন দিন বিজ্ঞানের উপর আমার শ্রদ্ধা বেড়ে যেতে লাগলো। তারপর যখন বড় হলাম, তখন একটা চিন্তা আমাকে পেয়ে বসলো। মেশিন দিয়ে যদি পুতুল চালানো সম্ভব হয়, তাহলে সেই মেশিন দিয়ে কি মানুষ গড়া অসম্ভব হবে? মানুষ যদি মানুষের প্রাণ নিতে পারে, তাহলে চেষ্টা করলে কি প্রাণ দিতে পারে না? দিনরাত শুধু ভাবতাম কি করে মানুষ তৈরি করব। শুধু সেই জন্যই বাবার শত অমতেও, বন্ধু ক্লেরভেলের নিষেধ সত্ত্বেও মায়ের চোখের জল অগ্রাহ্য করে ইঙ্গলস্টেট ইউনিভার্সিটিতে বিজ্ঞান নিয়ে পড়তে গেলাম। আমার অধ্যাপকদের মধ্যে 2 জন, প্রফেসর ক্রেম্প আর প্রফেসর ওয়ার্ল্ডম্যান। তারাও ঠিক আমারই মতো অদ্ভুত প্রকৃতির ছিলেন। তাদের 2 জনের কাছে আমি শুনতাম অ্যালকেমির যুগের অসাধ্য সাধনের প্রচেষ্টার কাহিনী, কত অলৌকিক ঘটনা। সেই যুগের বিজ্ঞান যার কারণ দেখাতে পারেনি, অথচ অনেক বিস্ময়কর ঘটনা সম্ভব হয়েছিল। বিশেষ করে প্রফেসর ওয়ার্ল্ডম্যান আমার এই পাগলামির প্রধান সহায়ক হয়ে উঠলেন। পড়াশুনো শেষ হয়ে গেল, বাড়ি ফিরে গেলাম, কিন্তু মাথায় সেই একই চিন্তা, কি করে মৃতদেহের মধ্যে জীবন সঞ্চার করা যায়, কি করে নতুন মানুষ সৃষ্টি করা যায়, যে মানুষ জ্ঞানে, বুদ্ধিতে, কর্মশক্তিতে সাধারণ মানুষের চেয়েও বড় হবে।
যাকে দিয়ে নতুন একটা সুন্দর পৃথিবী সৃষ্টি করা যাবে। ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, আপনি কি বলতে চাইছেন? আমি হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি। আমার গায়ে কাঁটা দিচ্ছে আগে থেকেই। বুঝতে পারছি একটা ঐতিহাসিক কাজে হাত দিয়েছেন। প্লিজ প্লিজ আপনি বলে যান ডক্টর। বিভিন্ন রকম বই পড়তে শুরু করলাম জানেন, কত জাদুকরের সঙ্গে আলাপ করেছি এবং তারপর নিজে কিছু কিছু জাদুবিদ্যা শিখতেও শুরু করলাম। মনে যেন অসম্ভব বল পেলাম। জাদুবিদ্যা এবং বিজ্ঞান, এই দুই বিদ্যার সাহায্যে আমি যে মানুষ গড়তে পারবো সে বিষয়ে আমি একরকম নিঃসন্দেহ হয়ে গেলাম। ভেবেছিলাম আমার প্রাণের বন্ধু ক্লেরভালের সাহায্য নেব, কারণ একা একা সব করা সম্ভব নয়। কিন্তু ও পাগল ছেলে, ওর ধৈর্য নেই। তাই কি যে করব বুঝে উঠতে পারলাম না। কাজটা আমি গোপনভাবেই করতে চাই, তাই সব দেহ সংগ্রহ গোপনে করা উচিত। কিন্তু একা যে কি করে এসব সম্ভব হবে ভেবেই উঠতে পারলাম না। এমন সময় আপনার সঙ্গে আলাপ। হ্যাঁ, আমার মনে আছে ডক্টর। আমিও তো বিজ্ঞান পাগল একটা মানুষ, কিন্তু স্বাধীনভাবে বিজ্ঞান চর্চা করতে গেলে যে টাকা দরকার সেটা জোগাড়ই করতে পারছিলাম না। সেই সময়ই আপনি আমার জীবনে হাজির হলেন দেবদূতের মতো। আমার সমস্ত অভাব দূর করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আমার গবেষণার জন্য সমস্ত সাহায্য আপনি করে গেছেন। আপনার ঋণ আমি শোধ করতে পারবো না ডক্টর। আমি আপনাকে একটাই শর্ত দিয়েছিলাম, আমি যা বলবো বিনা প্রতিবাদে আমার কথা আপনি শুনবেন। আপনার সেই শর্তের একবারও অন্যথা হতে দিইনি আমি ডক্টর। এটা আমি জানি ডক্টর নীল, আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আর সেই কারণেই এই বিষয়ে আপনার ওপরেই আমি সবথেকে বেশি ভরসা করতে পারি। আপনাকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি, তাই তো আপনাকে আজ সবকিছু বলছি। তার উপর আপনি এই শবদেহটা সংগ্রহ করে আমার যে উপকার করেছেন তা আমি জীবনে ভুলব না। কিন্তু মানুষ গড়া কি সত্যিই সম্ভব ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন? কেন নয়, অবশ্যই সম্ভব। 100 বার সম্ভব, 1000 বার সম্ভব। আমার প্রায় সব কাজ শেষ হয়ে এসেছে। শুধু একটা অনুরোধ, আপনি আজ আরেকটা সাহায্য করবেন প্লিজ। এইভাবে বলবেন না প্লিজ। আপনি কিছু বললে আমি না করতে পারবো না ডক্টর। অনুরোধ নয়, আপনি আপনার এই শিষ্যকে আদেশ করুন ডক্টর। তাহলে আপনি সায়েন্স ইনস্টিটিউট থেকে শুধু একটা মানুষের ব্রেন এনে দিন। অত্যন্ত গোপনে এবং লুকিয়ে আনতে হবে। তারপর আশা করি এ ব্যাপারে আর আপনার দরকার হবে না। জানি আপনাকে বারবার বেশি ঝুঁকিতে ফেলে দিচ্ছি, আমি আপনাকে জোর করব না। যদি আপনি এটা করতে পারেন তাহলে আগামী পৃথিবী একটা নতুন সকাল দেখতে পাবে, আর বিজ্ঞানের ইতিহাসে অসাধ্য সাধন হবে। গোটা দুনিয়ার ইতিহাসটাই আমরা বদলে দিতে পারবো ডক্টর নীল। ঠিক আছে, আমি সায়েন্স ইনস্টিটিউট থেকে আজই মানুষের ব্রেন নিয়ে আসবো। তবে সেটাকে ঠিকমতো সংরক্ষণের ব্যবস্থা করে আনতে হবে। আপনি ওটা আজই পেয়ে যাবেন ডক্টর, আমি কথা দিলাম। সায়েন্স ইনস্টিটিউট। ডক্টর রে উৎসুক ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন। ডক্টর নীল ছাত্রদের মধ্যে আত্মগোপন করে বসে আছেন। প্রকাণ্ড প্রকাণ্ড জারে ব্রেইনগুলো রয়েছে অ্যালকোহলের মধ্যে। ডক্টর নীলের গা ছমছম করে উঠল। আজই বক্তৃতার পর ওইগুলোর মধ্যে থেকেই একটা চুরি করতে হবে তাকে। যদি ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের আবিষ্কার সফল হয়, যদি তিনি মানুষ গড়তে পারেন, যদি অতি মানুষ মানুষের হাতে বন্দী হয়, যখন ইচ্ছা তাকে মারো, যখন ইচ্ছা বাঁচাও, তবে সমগ্র জগতে ছড়িয়ে পড়বে ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের নাম। আর তার এক কোণে ছোট্ট তারার মতো জ্বলজ্বল করবে তার নামটাও। জগতের মনীষীদের মাঝে তাদের নাম থাকবে চিরস্মরণীয় হয়ে। এরা মানুষ সৃষ্টি করেছেন, এরা মানুষকে অজেয় করেছেন, এরা মানুষকে শক্তিমান করেছেন। ডক্টর নীল লুব্ধ দৃষ্টিতে অ্যালকোহলে রাখা ব্রেইনগুলোর দিকে তাকিয়ে আছেন। ডক্টর রে যে কি বলছেন তা তার কানে যাচ্ছিল না। তিনি শুধু প্রতীক্ষা করছেন কখন এই অভিনয়ের শেষ হবে, কখন শেষ হবে বক্তৃতা।
ঘণ্টা বেজে উঠল। বক্তৃতার সময় শেষ হয়েছে। ডক্টর নীলের ভিতরে তখন তোলপাড় চলছে। তার চোখের সামনে যেন প্রকাণ্ড জারগুলো নাচছে। এক মুহূর্ত, শুধু এক মুহূর্তের জন্য চাই সময়। ডক্টর রে ক্লাস থেকে বেরিয়ে গেলেন। বাকি ছাত্ররাও চলে গেল ক্লাস থেকে। ডক্টর নীল এই সময়ের জন্যই অপেক্ষা করছিলেন। ক্লাসটি নির্জন হতেই ছুটে গেলেন তিনি। কোনটা নেবেন ভাববার সময় পেলেন না। এক মুহূর্ত সময় নষ্ট করার অবকাশ নেই। কেউ এসে বা দেখে ফেললেই তাদের সমস্ত পরিকল্পনা নিমেষে শেষ। একটা জার থেকে একটা ব্রেন নিয়ে গোপনে বেরিয়ে গেলেন ক্লাস থেকে। যাক, এখন নিশ্চিন্ত, আর ধরা পড়ার কোনো ভয় নেই। কেউ আমাকে দেখতে পায়নি। এবার অভীষ্ট লক্ষ্যের দোরগোড়ায় পৌঁছে গেছি প্রায়। এই ব্রেনটা পেলেই ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের গবেষণা সফল হবে, আর গোটা দুনিয়ায় অমর হয়ে যাব আমরা। না না না, এখন আগে তাড়াতাড়ি এটা নিয়ে পৌঁছতে হবে ল্যাবে। সায়েন্স ইনস্টিটিউট থেকে চুরি করা ব্রেইনটা নিয়ে লয়ারে পৌঁছালেন ডক্টর নীল। আনন্দের আতিশয্যে প্রায় লাফিয়ে উঠে চিৎকার করে ডাকলেন, ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন, আমি নিয়ে এসেছি ব্রেন। এনেছেন 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 আপনি? আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ডক্টর নীল। কই 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 দেখি ব্রেনটা। ডক্টর নীল চুরি করে আনা ব্রেইনটা দিলেন ফ্র্যাঙ্কেনস্টাইনের হাতে। সেটা দেখেই চমকে উঠলেন ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। এটা কি কোনো মানুষের ব্রেন হতে পারে ডক্টর নীল? মানুষের ব্রেন তো এরকম হয় না। তাড়াহুড়োতে কি আমি ভুল করে ফেললাম? এখন কি হবে ডক্টর? যাক, যা হওয়ার হয়েছে, কিন্তু হাতে আর বিশেষ সময় নেই। আর বেশি ভাবার অবকাশ নেই। 5টা বছর অপেক্ষা করেছি, আর নয়, যা হওয়ার হবে। আর তাছাড়া আমি তো অতিমানুষ তৈরি করতে চাইছি, তাই আর ভয় পেয়ে কি হবে বলুন? কিন্তু যদি মানুষ করতে গিয়ে অমানুষ হয়ে যায় তাহলে? প্রাণ যখন দিচ্ছি তখন নিশ্চয় নিতেও পারবো ডক্টর নীল। যদি এটা মানুষ না হয় তবে এর প্রাণ নিয়ে আরেকটা মানুষকে প্রাণ দেব। সেও যদি মানুষ না হয় তবে প্রাণদান করব আরেকজনকে। নিজের প্রতি প্রবল আত্মবিশ্বাস ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের। আর হবে নাই বা কেন? প্রাণদানের রহস্য যখন তিনি উদ্ঘাটিত করতে পেরেছেন তখন আর ভয় কি? আর এত বছরের সাধনা সফল হবার পরে আমার ছুটি ডক্টর নীল। নভেম্বরের হিমশীতল অন্ধকার নিশ্ছিদ্র রাত্রি যেন মৃত্যুর সমতুল্য। সমস্ত শহরটায় একটি প্রলয় লীলা চলছে। কাছের বড় বড় গাছ কাঁপিয়ে শীতের ঝোড়ো বাতাস হু হু করে দরজা জানলায় ধাক্কা দিচ্ছে। বৃষ্টির বড় বড় ফোঁটা মোটা কাঁচের শার্সির ওপর এসে পড়ছে। দূরে কাছে সমস্ত পর্বত শৃঙ্গে সাদা জমাট বরফের ওপর দীর্ঘ শীতল রাত জমে আড়ষ্ট হয়ে রয়েছে। ফ্র্যাঙ্কেনস্টাইনের সামনের টেবিলের উপর শুয়ে রয়েছে একটি সুন্দর অতি মানুষ। কি সুন্দর তাকে দেখতে, কি সুন্দর তার মুদিত চোখ, কি সুন্দর তার নির্বাক মুখ, আর কি সুঠাম তার অঙ্গ প্রত্যঙ্গ। ওই সুন্দর মানুষটির দিকে তাকিয়ে ভাবছেন ফ্র্যাঙ্কেনস্টাইন, এখন আর বাকি শুধু প্রাণ প্রতিষ্ঠা। হয় মানুষ জিতবে, নয় ঈশ্বর। আজ মানুষের হাতে ঈশ্বরের পরাজয় নিশ্চিত। ঈশ্বর এখনো শুধু এই মানুষ মরা বাঁচার ব্যাপারেই অপরাজেয় হয়ে আছেন। যদি এই সাধনায় আমি জয়ী হই তবে পৃথিবীতে দেবত্বের অবসান হবে আর মানুষের হবে জয় জয়কার। মানুষের এই বিজয় মানব সমাজের যে কতখানি মঙ্গল করবে এই ভেবে দেবতার নিজে থেকেই পরাজয় স্বীকার করা উচিত। সুদীর্ঘ রাতও ছোট হয়ে আসে। মোমবাতিটা গলে গলে প্রায় নিঃশেষ হয়ে এসেছে। ফ্র্যাঙ্কেনস্টাইন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সেই মূর্তিটির দিকে। কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ? কখন জাগবে তার সৃষ্টি এই অতি মানুষ? ওই দেহটা যেন হঠাৎ একসময় কেঁপে উঠল। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। তবে কি বেঁচে উঠল সেই মৃতদেহ?
তার সাধনা কি সফল হলো? কিন্তু না, চোখের দৃষ্টি তো নিষ্প্রভ। চোখ দেখে ঠিক বোঝা যাচ্ছে না সে জীবিত না মৃত। ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন অধীর আগ্রহে সেই মৃতদেহের দিকে তাকিয়ে রইলেন। তখনই ওটার হাতটা একবার যেন নড়ে উঠল। পরক্ষণেই মৃতদেহটা তার হাত তুলতে চেষ্টা করতে শুরু করল। হাতটা কিছুটা উঠেই আবার পড়ে গেল। আনন্দে চিৎকার করে উঠলেন ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। পেরেছি পেরেছি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। শেষ পর্যন্ত আমি সফল হয়েছি। আমার এত বছরের গবেষণা সফল হয়েছে। আমি পেরেছি। যুগ যুগ ধরে সমগ্র মানব সমাজের যে কামনা ছিল, মানুষের প্রাণদান, জন্ম মৃত্যুকে নিজের হাতের মুঠোয় আনা, আমি তাতে সফল। আমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছি। আজ ইতিহাস তৈরি হয়েছে। এখন সবকিছুই মানুষের হাতের মুঠোয়। কিন্তু চোখ দুটো এখনো কেমন যেন পিতাভ, স্থির, জ্যোতিহীন, নিষ্প্রভ। হাত পা সবই তো অসার। আর কত সময় লাগবে? কখন বাঁচবে আমার এই অমর সৃষ্টি? অস্ফুট এক শব্দে তিনি চমকে ওঠেন। সেই মড়াটির গলার ভিতর থেকে ঘড় ঘড় শব্দ উঠে আসে। তারপর আস্তে আস্তে তার হাত নড়ে ওঠে আবার। ফ্র্যাঙ্কেনস্টাইন তার হাত এগিয়ে দিলেন। সে তার দুটি আঙুল দিয়ে সজোরে ধরল তার হাত। তিনি অসহ্য যন্ত্রণায় হাত ছাড়িয়ে নিলেন। হাতে তার কালো দাগ পড়ে গেছে। কি অমানুষিক শক্তি তার হাতে! এত শক্তি তিনি তার দেহে সঞ্চারিত করতে পেরেছেন। একবার তার ভয় হলো, যে এখনো ভালোভাবে বাঁচেনি তারই যখন এত শক্তি, যে সামান্য দুটি আঙুলের জোরে তার হাতে কালশিরা ফেলে দিতে পারে, সে যখন বাঁচবে তখন সে তো অজেয় হয়ে উঠে যেখানে সেখানে যা খুশি তাই করে বেড়াবে। তাকে কেউ বাধা দিতে পারবে না, এমনকি নরহত্যাও করে বেড়াতে পারবে। কিন্তু পরক্ষণেই তার মনে হলো, শক্তি তো হবেই, অতিমানুষ যে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা সম্পূর্ণভাবে বেঁচে উঠলে মানুষ হিসেবেই তো বাঁচবে। হয়তো তার শক্তির অপপ্রয়োগ সে নাও করতে পারে। আমিও তো একটা শক্তিশালী অতিমানুষ তৈরি করার জন্যই এতগুলো বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আবারও সেই তীক্ষ্ণ চিৎকার। চমকে ওঠেন তিনি। টেবিলের উপর শুয়ে শুয়ে সেই মড়াটা ছটফট করছে। চোখ দুটো তার ঠেলে যেন বেরিয়ে আসছে। নাক দিয়ে তার ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। ধীরে ধীরে জাগছে সেই মৃতদেহ। নতুন মানুষ জাগছে, ধীরে ধীরে জাগছে অতি মানব। তারপর ধীরে ধীরে হাত তুলল, আবার টেবিলের উপর রাখল। হাঁ করে দাঁত বের করতে লাগলো। তারপর ধীরে ধীরে পা তুলল। ফ্র্যাঙ্কেনস্টাইন এক দৃষ্টে তার দিকে নীরব বিস্ময়ে তাকিয়ে রইলেন। ওটা এবার আস্তে আস্তে উঠে টেবিলের উপর বসল। একবার চারপাশে ভালোভাবে তাকিয়ে দেখল, এসে কোথায় এসেছে? এই ঘর, এই বাড়ি, এর মধ্যেই কি সে মানুষ হয়েছে? সেই নতুন সৃষ্টি জানালা দিয়ে আসা শীতল বাতাস পরিপূর্ণভাবে নিজের দেহে অনুভব করল। তারপর টেবিলের উপর উঠে দাঁড়ালো। তখনই তার দৃষ্টি পড়ল ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের ওপর। চোখ দুটো তার আনন্দে জ্বলে উঠল। তার স্রষ্টা, তার ঈশ্বর, তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। কিন্তু তার স্রষ্টার মুখ ওরকম পাণ্ডুর কেন? চোখে মুখে ভয়ার্ত বিহ্বলতা কেন? সে টলতে টলতে এগিয়ে গেল তার স্রষ্টার দিকে। ফ্র্যাঙ্কেনস্টাইন আর থাকতে পারলেন না। দু হাত দিয়ে চোখ ঢেকে দরজাটা জোরে ভেজিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। সেই নতুন সৃষ্টির জীবটা তখন দরজার উপর প্রচণ্ড বেগে ধাক্কা দিয়ে চলেছে, আর তার গলা দিয়ে বেরিয়ে আসছে তীব্র চিৎকার। ফ্র্যাঙ্কেনস্টাইন ক্ষোভে, দুঃখে, কাঁদতে কাঁদতে তার শোয়ার ঘরে এসে বিছানায় শুয়ে পড়লেন। না 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 না, এটা
কি করলাম আমি? এটা কি? না, পিশাচ! আমি পিশাচ তৈরি করে ফেলেছি। না না, এটা কি হলো? প্রাণ সঞ্চারের সঙ্গে সঙ্গে এত সুন্দর মূর্তি এত কুৎসিত হয়ে গেল কি করে? এত সুন্দর চোখে তার ওই বীভৎস দৃষ্টি সে পেল কি করে? তার আজীবন সাধনার ব্যর্থতার কথা মনে করে তিনি কাঁদতে লাগলেন। হলো না, কিছুতেই মানুষ গড়া হলো না। শেষ পর্যন্ত কিনা তিনি এক পিশাচ গড়ে ফেললেন। তার ভয় হতে লাগলো। যখনই ওই জীবটা এক পা করে টলতে টলতে হাঁটবে, তখনই তার শরীর থেকে গলিত মাংস খণ্ড এপাশ ওপাশ ছড়িয়ে পড়বে। আর 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 ওর পোশাকের মধ্যে যে সব কীট কিলবিল করছে, সমস্ত পৃথিবী জুড়ে সেগুলো ছড়িয়ে পড়বে। টেবিলের ওপর রাখা অল্প আলো ঘরটাকে আবছায়া করে তুলেছে। হঠাৎ তিনি দেখলেন জানালা ভেঙে তার গোটা জীবনের সাধনার ফল, তারই অতুলনীয় সৃষ্টি, সেই অদ্ভুত জীবটা তার ঘরে প্রবেশ করল। তারপর তার অস্থি সর্বস্ব আঙুল দিয়ে তার মশারি তুলে ধরল। ভয়ে তখন তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। কি নিষ্প্রভ তার চোখ, যদি তাকে চোখ বলা যায়। তার চোয়াল দুটো খুলল, আস্তে আস্তে মুখ হাঁ করল। কালো ঠোঁটের মাঝখান দিয়ে সাদা দাঁতগুলো ঝকঝক করে উঠল। তারপর সে যেন কি বলার চেষ্টা করল। কতক্ষণ দেই আমি যে কুয়ে কিছুই তিনি বুঝতে পারলেন না। কোনো মানুষই এরকম এক অপার্থিব জানোয়ারকে সহ্য করতে পারে না। ফ্র্যাঙ্কেনস্টাইনও আর সহ্য করতে পারলেন না। ভয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে তাড়াতাড়ি লেপ দিয়ে সর্বাঙ্গ ঢাকা দিলেন। চলে যা, চলে চলে যা, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা, চলে যা। পিশাচ, পিশাচ, চলে যা। আমি তোর মুখও দেখতে চাই না। চলে যা। কি বিভীষিকা সৃষ্টি করেছেন তিনি! লেপে একটু টান পড়তেই তিনি বুঝতে পারলেন যে সেই দৈত্যটা সেটা টেনে খুলতে চাইছে। তাই তিনি জোর করে সেটিকে টেনে ধরে থাকলেন। ধীরে ধীরে লেপের ওপর টান হালকা হলো। চারদিক নিস্তব্ধ রইল কিছুক্ষণ। তারপর খটখট শব্দে তিনি বুঝতে পারলেন সেই ভয়ঙ্কর জীবটা চলে গেছে। তবু ভয়ে তিনি স্থির থাকতে পারলেন না। কখন আবার সেই পিশাচ এসে পড়বে? কান পেতে তিনি সজাগ হয়ে রইলেন, কিন্তু কোনো শব্দই আর পেলেন না। ভয়ে তার বুক ধুকপুক করছে। মানুষের বদলে এ তিনি কি সৃষ্টি করেছেন? সৃষ্টির এ কি বিজাতীয় পরিহাস! কখন এক সময় ক্লান্তিতে ও আতঙ্কে তার ঘুম এসেছে, কিন্তু সেই ঘুমে কি যন্ত্রণা! মনে হলো যেন লক্ষ লক্ষ নরকঙ্কাল হঠাৎ জীবন্ত হয়ে উঠে সমস্ত পৃথিবী মারিয়ে ভেঙে চুরে খান খান করে দিচ্ছে। মানুষের রক্তে এই শ্যামল পৃথিবী রাঙা হয়ে উঠেছে। তিনি একা সেই রক্ত সাগরে দাঁড়িয়ে এই তাণ্ডব লীলা দেখছেন, আর তারা তাঁর দিকে তাকিয়ে উপহাস করছে। প্রভু, প্রভু, দেখো 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 দেখো, তুমি তোমার সৃষ্টি পৃথিবীর সুন্দর হঠাৎ তীক্ষ্ণ আর্তনাদে তার ঘুম ভেঙে গেল। ধর্মর করে তিনি উঠে বসলেন তার বিছানায়। পাগলের মতো ছুটতে ছুটতে তার ঘরে ঢুকলেন ডক্টর নীল। চোখ দুটো আতঙ্কে ফ্যাকাশে হয়ে উঠেছে। মুখের সমস্ত রক্ত ব্লটিং দিয়ে কে যেন শুষে নিয়েছে। ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখে তিনি বললেন, ভূত, 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 ভূত। ভূত নয়, ভূত নয় ডক্টর নীল, ওটা আমার সৃষ্টি অতি মানব। আমি কি করলাম?
মানুষ করতে গিয়ে আমি একটা পিশাচ করেছি ডক্টর নীল, পিশাচ। ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন ডক্টর নীল। বললেন, এটা কি সেই 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 এতদিনের প্রচেষ্টা, এতদিনের সাধনা সব মিথ্যা, সব মিথ্যা, সব ব্যর্থ হয়ে গেল ডক্টর নীল। আমি হেরে গেলাম আমি। সব কিছু শেষ করে ফেললাম, গোটা দুনিয়াকে আমি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। এটা আমি কি করলাম? মানুষের ভালো করতে গিয়ে আমি পিশাচ বানিয়ে ফেললাম। আমি তারপর কিছুক্ষণ দুজনেই নীরব। কেউই বুঝে উঠতে পারছেন না এরপর কি করবেন, কোনো উপায় দেখছেন না। হঠাৎই সোজা হয়ে উঠে বসলেন ফ্র্যাঙ্কেনস্টাইন। দৃঢ় গলায় বললেন, আর নয়, চলুন ডক্টর নীল, এর কোনো না কোনো সমাধান করতেই হবে। দেখা যাক আমরা ওই পিশাচটার কি করতে পারি। দুজনে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। দেখেন সেই পিশাচটা টলতে টলতে একটা ঘরে পায়চারি করে বেড়াচ্ছে। তার পায়ের নিচে সমস্ত মেঝে যেন মটমট করে উঠছে। পিশাচটা তাদের দেখে থামল। সেই বিবর্ণ পিতাভ চোখ দুটো যেন কেমন হয়ে উঠল। সে আস্তে আস্তে দুটো হাত বাড়িয়ে দিয়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। অস্থিসার মুখটা বোবা কথায় শুধু খটখট করে উঠল। তারা বিপদ গুনলেন। ওই পিশাচের শক্তি পরীক্ষা আগেই হয়ে গেছে। পিশাচটাকে এগিয়ে আসতে দেখে তারা পিছু হটতে লাগলেন। ডক্টর নীল আর পারলেন না, একটা চেয়ার তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারলেন ওই দৈত্যটাকে। এই হঠাৎ আঘাতে দৈত্যটা থমকে দাঁড়ালো। মুখ দিয়ে বের হলো একটা তীক্ষ্ণ আর্তনাদ। তারপর দু হাত বাড়িয়ে সে দুজনের দিকে তেড়ে এলো। চোখের দৃষ্টি তার যেন আরো নিষ্প্রভ, আরো করুণ হয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে তারা দরজা বন্ধ করে দিলেন। দৈত্যটা দরজা খোলার জন্য সজোরে ধাক্কা দিচ্ছে। ঘরের ভেতর রাগ ও ক্ষোভের চাপা গর্জন শোনা যাচ্ছে। ফ্র্যাঙ্কেনস্টাইন ছুটলেন দুটো হান্টার আনতে, আর ডক্টর নীলকে বললেন, ডক্টর নীল, আপনি আপনার কুকুর স্পার্কিকে নিয়ে আসুন এক্ষুনি। আমি দুটো হান্টার নিয়ে আসি। হ্যাঁ ডক্টর, এক্ষুনি যাচ্ছি। হান্টার আর কুকুর এনে তারা দরজা খুলেই দরজার দুদিকে লুকিয়ে পড়লেন। দানবটা দরজা খুলে বাইরে এলো। স্পার্কি সঙ্গে সঙ্গে তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ল, কিন্তু দৈত্যটা তাকে ঘাড় ধরে সজোরে আছড়িয়ে ফেললো মাটির উপর। তার আর নড়বার সামর্থ্য রইল না। সে আতঙ্কে ও বেদনায় কেউ কেউ করে করুণ নয়নে ওই অদ্ভুত জীবটির দিকে তাকিয়ে রইল। ফ্র্যাঙ্কেনস্টাইন এবং ডক্টর নীল হান্টার দিয়ে তাকে সপাং সপাং করে মারতে লাগলেন। যন্ত্রণায় এবং রাগে সে আর্তনাদ করে উঠে দুহাত বাড়িয়ে দিল তাদের ধরার জন্য, কিংবা হয়তো সে আকুল মিনতি জানাতে চাইল এই অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য। কিন্তু হান্টারের অসহ্য আঘাতে সে ব্যতিব্যস্ত হয়ে উঠল। কোথায় যাবে সে? কোথায় গিয়ে সে লুকাবে? তারা দুজন নিষ্ঠুর হাতে হান্টার চালিয়ে যাচ্ছেন, কিন্তু আর সে বেশিক্ষণ এই হান্টারের বিরুদ্ধে দাঁড়াতে পারল না। টলতে লাগলো, তার হাত পা কাঁপছে। অসহ্য যন্ত্রণায় চিৎকার করে সে পড়ে গেল। পাশেই কুকুরটা ভয়ে কেউ কেউ করছিল। জ্ঞান হারানোর আগে দানবটা একবার তার হাত বাড়িয়ে কুকুরের গলা টিপে ধরল। স্পার্কি আর চিৎকার করতেও পারল না। ফ্র্যাঙ্কেনস্টাইন আর ডক্টর নীল দুজনেই নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। যখন তাদের সম্বিত ফিরে এলো, তখন তারা দড়ি দিয়ে খুব ভালো করে দানবটাকে বেঁধে সেই ঘরে আটকিয়ে রেখে চলে গেলেন। বাইরের দরজায় ভালো করে তালা লাগিয়ে দিলেন। সমস্ত জানালাগুলো ভালো করে আটকে রাখলেন। থাক সে কয়েকদিন বন্দি হয়ে, অনাহারে। পরে নিজের থেকেই সে শান্ত হয়ে যাবে। তাকে ভয় করার তখন আর কোনো কারণই থাকবে না। তারপর নিচের ঘরে গিয়ে তারা বসলেন। এই দানবের কথা আর গোপন রাখা চলবে না ডক্টর নীল। দুনিয়াকে জানাতেই হবে এই অশুভ পিশাচের কথা। এর ওই কুৎসিত মুখ দেখলে
কেউ আমাকে ক্ষমা করবে না। কিন্তু সেটা কি ঠিক হবে? মানুষ তো আতঙ্কিত হয়ে যাবে এটার বিষয়ে জানলে। কোনো কিন্তু নয়, এই কথা চেপে রাখা ঠিক হবে না। না জেনে যে ভয়ঙ্কর দানবের জন্ম আমি দিয়েছি, এখন পৃথিবী থেকে একে লুকিয়ে রাখলে আমি নিজের কাছেই নিজে অপরাধী হয়ে থাকব। দৈত্যটা যে দুনিয়ার কাছে একটা বিভীষিকা হয়ে থাকবে, এটা আমি ভালো করেই বুঝতে পারছি। আগে ভাবতে হবে এখন এটাকে কিভাবে হত্যা করা যায়। আকাশ পাতাল ভাবছেন দুই বিজ্ঞানী। এমন সময় দেখা গেল একজন পরিচারকের বিবর্ণ মুখ। ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে তার চেহারা, হাত পা ঠক ঠক করে কাঁপছে। ফ্র্যাঙ্কেনস্টাইন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সে জড়িয়ে জড়িয়ে বলল, একটা ভূত জলের পাইপে নামছে স্যার। কি বিভৎস, কি ভয়ানক! বাপরে! ভূত মানে? এটা ওই দানবটাই ডক্টর নীল, তাড়াতাড়ি চলুন। কিন্তু ওটা জ্ঞান ফিরলো কখন, আর সেটা পালালোই বা কিভাবে? হান্টার দুটো নিয়ে নিন ডক্টর। তারা ছুটে গেলেন দোতলায়। দরজার তালাটা ঠিকভাবেই লাগানো আছে। পরিচারকের উদ্দেশ্যে ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন বললেন, যাও যাও, তাড়াতাড়ি একটা কম্বল নিয়ে এসো। চলুন আমরা পিছনের বাগানটার দিকে যাই, ওদিকেই তো মনে হয় দানবটা পাইপ বেয়ে নামার চেষ্টা করছে। তিনজনে ছুটে বাগানের জলের পাইপটার নিচে এসে দাঁড়ালেন। ডক্টর নীল নিলেন কম্বলটা। তাদের হাতে আবার সেই হান্টার দেখে দানবটা পাইপ বেয়ে নামতে নামতে একবার থমকে দাঁড়িয়ে গো গো করে উঠল। তার চোখ দুটোতে এক উন্মত্ত হিংস্রতা ফুটে উঠল। বোধহয় একটু সে দ্বিধান্বিত হলো ওপরে উঠে যাবে না নিচে নামবে। তারপর হঠাৎ সে লাফিয়ে পড়ল বাগানের ওপর। ডক্টর নীল ঠিক এই মুহূর্তের জন্যই যেন অপেক্ষা করছিলেন। দৈত্যটি মাটির উপর থেকে ওঠার চেষ্টা করার আগেই তিনি কম্বলটা দিয়ে তার ঘাড়ে লাফিয়ে পড়ে তার সর্বশরীর ঢেকে ফেললেন। দৈত্যটাকে কিছু বুঝতে দেওয়ার আগেই তাকে বন্দি করা হলো। তারপর হান্টার দুটো তার গায়ে সাপের মতো লাফিয়ে উঠল। দানবটা রুদ্ধ আক্রোশে ছটফট করতে লাগলো, কিন্তু হান্টারের তীব্র জ্বালায় ধীরে ধীরে আবার সে নিশ্চল হয়ে এলো। ফ্র্যাঙ্কেনস্টাইন বললেন, কি বোকামিটাই না করেছি! শুধু শক্তি দিয়েছি, প্রাণ দিয়েছি, কিন্তু বুদ্ধি আর বিবেচনা দিতে পারলাম না। আমি গোটা দুনিয়াটাকে ধ্বংসের দিকে ঠেলে দিলাম বোধহয়। এখন এসব ভাবার সময় নেই ডক্টর, আগে এটার কি ব্যবস্থা করা যায় সেটা দেখতে হবে। দৈত্যটাকে নিয়ে গিয়ে আবার সেই ঘরে বন্ধ করে রাখা হলো। এবার তাকে খুব ভালো করে বেঁধে রাখা হয়েছে, যাতে আর সে কোনো রকমে মুক্তি না পায়। সেই ঘরের বাইরে একটা পরিচারককে পাহারায় রাখা হয়েছে, তার উপর নজর রাখার জন্য, যাতে পালাবার সামান্যতম চেষ্টা করলেই তারা প্রস্তুত হতে পারেন। দুদিন কোনো খাবার দেওয়া যাবে না এটাকে, এক ফোঁটা জল পর্যন্ত দেওয়া হবে না। খেতে না পেলে তখনই এটা দুর্বল হবে। তারপর অপারেশন করে এর শক্তি কমানোর চেষ্টা করব না হয়। তৃতীয় দিনে দানবটা নির্জীবের মতো হয়ে শুয়ে আছে টেবিলের উপর। তার চোখ শুধু স্থির রয়েছে পরিচারকটার দিকে। সে শুধু একবার মুক্তি চায়, মুক্তি, মাত্র একবার। তারপর সে দেখে নেবে কোথায় মানুষের অত্যাচারের সীমা, কতটুকু মানুষের ক্ষমতা। পরিচারকটা এক গ্লাস জল তুলে নিল। দৈত্যটির তাই দেখে চোখ দিয়ে যেন আগুন ঠিকরে পড়তে লাগলো, যেন শত শত শতাব্দীর পিপাসা তার বুকে। আজ যেন শত শত যুগের ত্রিশাতুর মরুযাত্রী দেবদারু ও দারুচিনি সমাকীর্ণ একটি ছায়াময় শীতল উপবন দেখেছে। তার মাঝে এক সুন্দর দিঘি জলে টলটল করছে। একবার সে তার সমস্ত শক্তি প্রয়োগ করলো বাঁধন ছেড়বার জন্য। সঙ্গে সঙ্গে বিকট এক গর্জন করলো। চমকে উঠল সেই পরিচারক। পিশাচটার চোখে তখন দানবের ক্ষুধা, বাহুতে দানবের শক্তি, বুকে তার দানবের পিপাসা। প্রবল টানে বাঁধন গেল ছিঁড়ে। সে আর একবার আকাশ ফাটিয়ে বিজয় গর্বে চিৎকার করে উঠল। এক নিমেষে দানবটা জানালার গরাদ ভেঙে ফেলল। তারপর কেড়ে নিল জলের গ্লাস। এক মুহূর্তে নিঃশেষ করল জল। তারপর ভয়ে বিহ্বল মুখ পরিচারককে তুলে নিল দু হাত দিয়ে এবং মাটিতে আছড়াতে লাগলো। পরিচারকটা চিৎকার করে উঠল, কিন্তু আজ সে রক্তের স্বাদ পেয়েছে। তার হাত থেকে রক্ষার আর কোনো আশা নেই। হঠাৎ সে সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেল। বুঝতে পারল তাকে ধরার জন্যই ছুটে আসছে কেউ। দরজার সামনে এসেই কিন্তু সে থমকে দাঁড়ায়। ফ্র্যাঙ্কেনস্টাইন এবং ডক্টর নীল তার পথ রোধ করে দাঁড়িয়ে আছেন। হতাশায় এবং বেদনায় সে আর্তনাদ করে উঠল।
ফায়ার প্লেস থেকে দুটো জ্বলন্ত কাঠ তুলে নিলেন দুই বিজ্ঞানী। কাঠ দুটোকে দাউ দাউ করে জ্বলতে দেখে দানবটা ভয়ে পিছু হটতে শুরু করেছে। সারা ঘর কাঁপিয়ে তার বিরক্তি জানান দিচ্ছে সে তখন। দুই বিজ্ঞানী সেই আগুন নিয়ে তাকে কোণঠাসা করার চেষ্টা শুরু করলেন। আর উপায় নেই দেখে নতুন শত্রুর সঙ্গে বোঝাপড়া করার জন্য সে আগুনের ওপর মারল এক থাবা, কিন্তু শত্রু যেন সমস্ত শরীরে তার বিষাক্ত সূচ ফুটিয়ে দিয়েছে। কি অসহ্য যন্ত্রণা! চারদিকে তার শত্রু, আগুন তার লকলকে জিভ বের করে তেড়ে আসছে। হতাশায়, রাগে ও ক্ষোভে সে গর্জন করতে লাগলো। সাবধান ডক্টর নীল! চিন্তা নেই ডক্টর, এবার বেটা বুঝবে আগুনের জ্বালা কাকে বলে। এই জ্বলন্ত শিখা যে কোন প্রজাতির জীব সেটা বুঝে উঠতে পারে না দানবটা, কিন্তু এটা যে তার শত্রু তা সে স্পষ্টই বুঝতে পেরেছে। মানুষের সঙ্গে তার পরিচয় হয়েছে। তারা যে প্রকৃতির মতো নিষ্ঠুর হয়ে অসহায় নিরস্ত্রের উপর পাশবিক উল্লাসে অত্যাচার করতে পারে তা সে দেখেছে। কুকুরের মতো জীবের সঙ্গেও তার পরিচয় হয়েছে, কিন্তু এটা কি ধরনের শত্রু যার চোখের জ্যোতিতে সমস্ত ঘর জ্বলে ওঠে, যার নিঃশ্বাসে অসহ্য তাপ, যার লকলকে জীব সমস্ত শরীরে জ্বালা ধরিয়ে দেয়। মানুষ তাকে ভয় পায়, কুকুর তাকে ভয় পায়, কিন্তু এই নতুন শত্রু যেন তার দিকে রাক্ষসের মতো তেড়ে আসে। একবার এই আগুনকে তার শক্তি সে দেখিয়ে দেবেই। সর্বাঙ্গ জ্বলতে শুরু করলেও সেই অগ্নিবুহ ভেদ করবার জন্য প্রবল বিক্রমে লড়তে থাকে সে। কিন্তু কতক্ষণ আর অনাহারে দুর্বল শরীরে দাঁড়াবে? তার মাথা ঘুরছে, পা কাঁপছে। একবার সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু মাথা ঘুরে পড়ে যায়। ফ্র্যাঙ্কেনস্টাইন বললেন, আর নয়, যথেষ্ট হয়েছে, এখনই একে অপারেশন করে ফেলতে হবে। কিন্তু তাতে কি বিশেষ কোনো লাভ হবে ডক্টর? দেখা যাক, চেষ্টা তো করতেই হবে। যে জিনিস আমি তৈরি করেছি তার প্রতিকার তো আমাকেই ভাবতে হবে। অপারেশনে যদি কাজ না হয় তাহলে সঙ্গে সঙ্গেই মেরে ফেলবো এই পিশাচটাকে। দুজনে ধরাধরি করে অপারেশন টেবিলে দৈত্যটাকে তুললেন। দৈত্যটা মরার মতো নিঃসাড় হয়ে পড়ে আছে। দানবটা শরীরের যে অবস্থা, তাতেই অপারেশন সহ্য করতে পারবে কিনা সন্দেহ। যদি না পারে, অপারেশন টেবিলেই যদি এর মৃত্যু হয় তাও ভালো। যার সাধনায় আমি সমস্ত জীবন, বিদ্যা, বুদ্ধি, শক্তি সব নিঃশেষ করে দিলাম, সব কিছু ত্যাগ করলাম, সে যে আমাকে এত যন্ত্রণা দেবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি একে প্রাণ দিয়েছি, যদি এর প্রাণ যাই তাহলে আমার হাতেই যাক। পাশের ঘর থেকে অপারেশনের সরঞ্জাম আনতে গেলেন ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। ঘরে যেন চকিতে বিদ্যুৎ খেলে গেল। দৈত্যটা মুহূর্তের মধ্যে উঠে বসলো, আর পরক্ষণেই ডক্টর নীলকে একটুও সময় না দিয়ে প্রবল শক্তিতে তার গলা টিপে ধরল। ডক্টর নীল একটুও শব্দ করতে পারলেন না। মুখের কষ বেয়ে এক ঝলক রক্ত নেমে এলো শুধু। দৈত্যটা তাকে মাটিতে ফেলে টেবিল থেকে নেমে দাঁড়ালো। এখনই তার জীবনদাতা, তার স্রষ্টা আসবেন এই ঘরে, আর এখানে থাকা তার পক্ষে উচিত হবে না। বড় কৌশলী আর বুদ্ধিমান এই মানুষ জাতটা। সে জানালা দিয়ে বাগানে লাফিয়ে পড়ল। পরক্ষণেই রাস্তায় আজ মুক্তি, মুক্তি! তাকে বাধা দিতে আর কেউ কোথাও নেই। তার চোখ মুখ আনন্দে ঝলমল করছে। তারপর দ্রুত গতিতে এসে ঘনায়মান অন্ধকারে মিশে গেল। ফ্র্যাঙ্কেনস্টাইন ফিরে এলেন অপারেশনের সরঞ্জাম নিয়ে। এসেই তার মাথাটা ঘুরে গেল। এ কি হয়েছে? ডক্টর নীল ঘাড় গুঁজে পড়ে আছেন। ডক্টর নীল, ডক্টর নীল, ডক্টর নীল, প্লিজ কথা বলুন, প্লিজ প্লিজ ডক্টর নীল। উফ, আমি এটা কি করে ফেললাম? ডক্টর নীল, আই এম সরি ডক্টর নীল, আই এম সরি। ডক্টর নীলের গলার উপর কালো 5টা আঙুলের দাগ, আর সেই দৈত্যটা নেই। খোলা জানালা যেন বিদ্রুপ করছে। এত করেও শেষ পর্যন্ত এত বড় ভুল। একটি ভুলের জন্য ডক্টর নীলের মৃত্যু হয়েছে। না জানি আরও কত বড় মাসুল দিতে হবে। সমস্ত শরীর ঝিমঝিম করে উঠল ফ্র্যাঙ্কেনস্টাইনের। এই ল্যাবরেটরিতে এখন তিনি নিঃসহায়, একা একা। তিনি আর কি করতে পারেন? যদি দৈত্যটা আসে তাকেও হত্যা করতে, একা তিনি কি করে আত্মরক্ষা করবেন? ভয়ে আর চিন্তায় তিনি দিশেহারা হয়ে গেলেন।
তাড়াতাড়ি উঠে মৃত ডক্টর নীল এবং বেয়ারাকে তাঁরই বাগানে কবরস্থ করলেন। তারপর সমস্ত দরজা জানালা বন্ধ করে তিনি বসে রইলেন। বাইরে বেরোতে সাহস হচ্ছে না। কি জানি কোথায় সেই দানব মূর্তি লুকিয়ে। মনের মধ্যে এক গ্লানি ধুমায়িত হয়ে উঠছে। ডক্টর নীল আর সেই বেয়ারার মৃত্যুর জন্য তিনিই কি দায়ী নন? হত্যাকারী কি শুধু সেই পিশাচটি? না না, তিনিই প্রকৃত হত্যাকারী। দিনের সূর্য পশ্চিমে যাওয়ার সময় দীর্ঘ ছায়া ফেলে। ছায়া দীর্ঘতর হয়। তারপর হঠাৎ সমস্ত পৃথিবী জুড়ে ছায়া, সমস্ত আকাশে অন্ধকার। তার মাঝে এই ল্যাবরেটরি এক দৈত্যপুরী। রূপকথার চিরন্তন রাজপুত্রের মতো ফ্র্যাঙ্কেনস্টাইন নিষ্ঠুর করাল দৈত্যের পদধ্বনি শুনে যান। অন্ধকার রাত্রি যেন কাটে না। চারিদিকে বিভীষিকার ছোটাছুটি, চারিদিকে ভয় ভয়। সেই অন্ধকার ভেদ করে কখন বেরিয়ে আসবে হিংস্র কদাকার রক্তলোলুপ পৈশাচিক এক মুখ, নিঃশব্দ অন্ধকার ভেঙে সাদা দাঁত বের করে খটখট করে বলবে, আমি এসেছি, রক্ত চাই আমি। হে আমার স্রষ্টা, আমার বজ্র কঠিনাতে একবার ধরা দাও। একই উৎকণ্ঠায়, একই আতঙ্কে ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের নিঃসঙ্গ দিন কেটে যায়। একা নির্বান্ধব এই সংশয়ে দিনের পর দিন থাকায় তার আত্মবিশ্বাস শিথিল হয়ে যাচ্ছে। সেদিন সকাল থেকে ঝড়, আকাশ থেকে অবিশ্রান্ত তুষার ঝরে পড়ছে। এমন সময় মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। ফ্র্যাঙ্কেনস্টাইন চমকে উঠলেন। কে কে? তবে তবে কি পিশাচটা এসে গেল? সমস্ত শরীরের রক্ত জমাট হয়ে উঠল যেন। আবার দরজায় ধাক্কা। মনে হলো একবার চিৎকার করে ওঠেন, কিন্তু এই জনমানবহীন বিজন এলাকায় কে তার চিৎকারে সাড়া দেবে? ভিক্টর! ভিক্টর! কার যেন নিচ থেকে গলা শোনা যায়। ফ্র্যাঙ্কেনস্টাইন উৎকর্ণ হয়ে শোনেন, ভিক্টর! ভিক্টর! আরে এ তো ক্লেরভালের গলা। ক্লেরভাল! তার চির সুরিদ এসেছে। আড়ষ্ট শরীর এক মুহূর্তে যেন সচল হয়ে উঠল। ছুটে গিয়ে তিনি সদর দরজা খুললেন। ক্লেরভাল ঘরে ঢুকেই চমকে উঠে বললেন, এ কি অবস্থা হয়েছে তোমার? কি চেহারা বানিয়েছো? একদম শুকিয়ে কাঠ হয়ে গেছো যে। গলা, হাত, পা, সমস্ত শরীর কাঁপছিল ফ্র্যাঙ্কেনস্টাইনের। মনে হলো যেন একটুও দ্বিধা না করে এই মুহূর্তে সব কথা প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি তাকে বলে এই ভারাক্রান্ত হৃদয়কে একটু হালকা করে ফেলেন, কিন্তু শেষ পর্যন্ত সাহস হলো না। শুধু অস্ফুট স্বরে বললেন, ও কিছু না, কাজের চাপে শরীরের ওপর অত্যাচার হয়েছে যথেষ্ট, তাই। বন্ধুকে বসার ঘরে নিয়ে যেতে সাহস হচ্ছে না। যদি সেই বিকট মূর্তির সঙ্গে আবার দেখা হয়, তার যে শাস্তি হওয়ার তা তো হয়েছেই। মিচিমিচি কেন বন্ধুর সুখ শান্তি হরণ করবেন? এখানেই একটু বসো, আমি এক্ষুনি আসছি। ক্লেরভালকে সেখানে বসিয়ে রেখে সিঁড়ি দিয়ে ভয়ে ভয়ে তিনি উপরে উঠলেন। কান পেতে যেন কিছু শুনতে চাইলেন, কিন্তু না, সেখানে কোনো শব্দ নেই। বসার ঘরের খোলা দরজা দিয়ে ভিতরটায় একবার উঁকি মারলেন। না, সে নেই। ইচ্ছা হলো মনের আনন্দে একবার প্রাণ খুলে হাসেন, কিন্তু পারলেন না। চোখের কোণে শুধু অশ্রু জমে উঠল। সে কি আনন্দে না বেদনায়? তার সৃষ্ট প্রথম অতিমানবের বিভীষিকাময় উপস্থিতির অভাবের স্বস্তিতে, নাকি তাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলার ব্যথায়? ক্লেরভালকে নিয়ে বসার ঘরে এলেন তিনি। মনের উদ্বেগকে চাপার জন্য অফুরন্ত, অবান্তর, অসঙ্গত কথা বলতে শুরু করলেন। জানো হেনরি, খুব ভালো হলো তুমি এলে। সবাই কেমন আছে? কেমন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে এইবার, না? এলি কেমন আছে? আর বাবা, ভাইরা স্কুলে যাচ্ছে। তুমি কিভাবে এলে বলো তো? খিদে পাচ্ছে তোমার? কফি খাবে? কফি? উফ, প্রচণ্ড ঠান্ডা। কেউ নেই ঘরে, জানো। ফায়ার প্লেসটা জ্বালতেও পাচ্ছি না। আমার না খুব ইচ্ছা করছে পুরনো দিনগুলোতে ফিরে যেতে। কি সুন্দর হবে বলো। মা না হঠাৎ মরে গেল, আমি কি করতাম বলো? তুমি অনেক হেল্প করেছো, থ্যাঙ্কস ভাই। আমার না পুরনো দিনের মতো খেলতে ইচ্ছে করে।
চারিদিকে যে কি হচ্ছে বুঝতে পারছি না। এই দেশের রাজনীতির কোনো খবর আছে তোমার কাছে? বাদ দাও রাজনীতি, তুমি ভালো আছো তো? তোমার ঋণ আমি শোধ করতে পারবো না ভাই। ফ্র্যাঙ্কি 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 শান্ত হও। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? চোখ মুখের অবস্থা এমন হয়েছে কেন? আহা, তুমি এত কথা বলছো কেন? শান্ত হও। কই কিছুই না, এমনি হয়তো। সরি। তোমার রিসার্চের কাজ কত দূর? আর ওই ডক্টর নীলকে দেখছি না, তিনি কোথায় গেলেন? মুহূর্তের মধ্যে ফ্র্যাঙ্কেনস্টাইনের মুখের সমস্ত রক্ত অন্তর্হিত হয়ে গেল। মনে হলো যেন সেই বিরাট কায় দৈত্য তার সামনে দুহাত বাড়িয়ে দাঁড়িয়ে বলছে, হে প্রভু আমার, এবার তোমার পালা, তুমি এসো, এসো তুমি। ভয়ে তিনি চিৎকার করে উঠলেন, আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে হেনরি, বাঁচাও আমাকে, বাঁচাও হেনরি, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন তিনি। ক্লেরভালের শুশ্রূষায় একবার বোধহয় তার জ্ঞান হয়েছিল, একটু একটু যেন মনে পড়ে। ক্লান্তি ও শ্রান্তিতে চোখের পাতা ঘুমে জড়িয়ে এসেছিল। অনেকক্ষণ পরে তিনি ঘুম থেকে উঠলেন, কিন্তু বড় দুর্বল বোধ করতে লাগলেন। আচ্ছন্ন অচেতনতায় এরপর কেটে গেল কয়েকটি সংজ্ঞাহীন দিন। দিন রাত ক্লেরভাল পড়ে রইলেন তার বন্ধুর পাশে। বন্ধুর অবিচ্ছিন্ন বিজ্ঞান সাধনাকে তিনি কোনোদিনই স্বাগত জানাতে পারেননি। দিনের পর দিন, বছরের পর বছর ঘর বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছ থেকে দূরে এক বিজন প্রদেশের ল্যাবরেটরির মধ্যে একা একা কাজে ডুবে থাকার ফল যে শেষ পর্যন্ত ভালো হতে পারে না তা তিনি জানতেন। তবু মাঝে মাঝে তিনি এখানে এসেছেন, বন্ধুর সঙ্গে দেখা করেছেন, তর্ক করেছেন, বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য জেদ করেছেন। শেষ পর্যন্ত ফিরিয়ে নিয়ে যেতে না পেরে রাগ করে চলেও গেছেন। ফ্র্যাঙ্কেনস্টাইনের মায়ের মৃত্যুর পর সংবাদ পেয়েও যখন দেখলেন যে তিনি বাড়িতে এলেন না, তখন ক্লেরভালের রাগের আর সীমা ছিল না। কিন্তু বন্ধুর পরিবারের সকলের বেদনাকর পরিস্থিতি আর করুণ অসহায়তার কথা মনে করে তাদের ঠিকমতো কোনো ব্যবস্থা না করে বন্ধুর সঙ্গে এর শেষ মীমাংসা করার কথা ভাবতে তিনি পারেননি। প্রথমেই যখন সময় পেলেন তখনই তিনি বন্ধুর কাছে ছুটে এলেন। ফ্র্যাঙ্কেনস্টাইনের অস্থির চিত্ততা ও অসংলগ্নতা দেখে তার ধ্রুব বিশ্বাস হলো যে অত্যধিক বৈজ্ঞানিক গবেষণায় তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। বন্ধুর এই শোচনীয় পরিণতিতে তার মন সহানুভূতিতে ভরে উঠল, চোখ দুটি সজল হয়ে উঠল। মনে মনে স্থির করলেন একটু সুস্থ হলেই তাকে তিনি ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। ক্লেরভালের সেবা শুশ্রূষা ও পরিচর্যায় বেশ কয়েকদিন পরে ফ্র্যাঙ্কেনস্টাইন সুস্থ হয়ে উঠলেন। ক্লেরভাল বন্ধুর সঙ্গে অত্যধিক বৈজ্ঞানিক গবেষণার কুফল নিয়ে তর্ক করার চেষ্টা করা মাত্রই ফ্র্যাঙ্কেনস্টাইন বলে উঠলেন, তোমার সঙ্গে তর্ক করব না। বৈজ্ঞানিক গবেষণা করা ভালো না মন্দ সে সম্বন্ধে একটাও কথা বলবো না। তবে আজ আমি তোমাকে কথা দিচ্ছি যে আর আমি গবেষণা করব না। আমি পরাজিত। প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম। জয়ের নেশায় আমি কোনো দিকে ভ্রুক্ষেপ করিনি, কিন্তু শেষ পর্যন্ত আমি সর্বস্ব হারিয়ে নিঃস্ব, পরাজিত, বিধ্বস্ত। এতখানি আত্মগ্লানি নিয়ে আর গবেষণা করা সম্ভব নয়। তোমাকে কথা দিচ্ছি হেনরি, এই শেষ। আর কয়েকদিন পরে এই ল্যাবরেটরির একটা ব্যবস্থা করে আমিও দেশে ফিরে যাব। বেশ, জেনেভাতে আমার বেশ কিছু কাজ আছে, আমি সেগুলো গিয়ে মেটাই। তবে কথা দিলে কিন্তু, হ্যাঁ, বেশি দেরি না করে তাড়াতাড়ি ঘরের ছেলে ঘরে ফিরে এসো এবার। ওদিকে সবাই তো তোমার পথ চেয়ে বসে আছে, বলো ফ্র্যাঙ্কি। এলিজাবেথের কথাটা অন্তত ভাবো এবার। গোটা জীবন তোমার কথা ভেবেই মেয়েটা কাটিয়ে দিল। আচ্ছা, আমি এখন যাই। সি ইউ সুন ফ্র্যাঙ্কি, বাই। ক্লেরভাল চলে যাওয়ার পর ফ্র্যাঙ্কেনস্টাইনের একে একে মনে পড়ল আগেকার সমস্ত কথা, তার সৃষ্টি সেই অপার্থিব বিভৎসতা। ক্লেরভাল কি তার খবর জানে? তাকে কি সে দেখেছে? কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমতে লাগলো, কিন্তু পরক্ষণেই তার মনে হলো না, ক্লেরভাল নিশ্চয়ই দেখেনি।
দেখলে সে তাকে নিশ্চয়ই জানাতো। ঘর থেকে বেরিয়ে তিনি একবার বাইরের দিকে তাকালেন। দূরে পাহাড়ের মাথায় তুষার মুকুট সোনালি রোদে ঝকমক করছে। পপলার গাছগুলো মাথা দুলিয়ে তাকে আমন্ত্রণ জানাচ্ছে। সমস্ত পৃথিবী রঙিন হয়ে তাকে অভিনন্দন জানাচ্ছে। চারদিক ভালো করে তাকিয়ে দেখলেন তিনি। এক প্রসন্ন শান্তিতে তার মন ভরে উঠল। মনে হলো যেন তিনি আবার নতুন করে জীবন লাভ করলেন। আর বোধহয় সেই বিকট উপদ্রব এখানে মুখ দেখাতে আসবে না। তার দৃঢ় বিশ্বাস হলো যে নিশ্চয়ই এই দুঃসহ শীতে বাইরে জমে এসে মারা গেছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়িতে এত তাড়াতাড়ি ফিরে যাওয়ার সদিচ্ছা তার মন থেকে ধীরে ধীরে মুছে যেতে লাগলো। দেশে ফিরে যাওয়ার দিন একটু একটু করে পিছিয়ে দিতে লাগলেন। একদিন তিনি বাইরে থেকে বেরিয়ে ফিরিয়ে দেখলেন যে বাইরের ঘরের টেবিলের উপর তার বাবার একটা চিঠি পড়ে আছে। এক নিমেষে তার আবার মনে পড়ে গেল বাবা, উইলিয়াম, আর্নেস্ট ও এলিজাবেথের কথা। কিন্তু চিঠিখানা খুলে তিনি নিশ্চল হয়ে গেলেন। হাত থরথর করে কাঁপতে লাগল। তিনি পড়তে লাগলেন, প্রিয়তম ভিক্টর, ক্লেরভালের কাছে থেকে জানলাম যে তুমি শীঘ্রই দেশে ফিরে আসছো। তুমি ফিরে এলে তোমাকে আনন্দের সঙ্গে অভ্যর্থনা জানাবো এ কথা যদি মনে করে থাকো তা ভুল। তুমি এসে আমাদের হাসি মুখে দেখবে যদি মনে করে থাকো, আশ্চর্য হবে আমাদের চোখে জল দেখে। ভিক্টর, তোমাকে কি করে আমাদের এত বড় সর্বনাশের খবর দেব? ভিক্টর, উইলিয়াম মারা গেছে। সত্য কথা বলতে গেলে উইলিয়ামকে কে যেন হত্যা করেছে। তোমাকে সান্ত্বনা দেব না, শুধু ঘটনাটা জানাচ্ছি। গত বৃহস্পতিবার আমি, এলিজাবেথ আর তোমার দুই ভাই উইলিয়াম ও আর্নেস্ট বেড়াতে গিয়েছিলাম। জায়গাটা এত সুন্দর যে ফিরতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। ফেরার সময় উইলিয়াম ও আর্নেস্টকে দেখতে পেলাম না। ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে আর্নেস্ট ফিরে এলো, জিজ্ঞাসা করলো, তোমরা উইলিয়ামকে দেখেছো? আমরা দুজনে লুকোচুরি খেলছিলাম। উইলিয়াম দৌড়ে কোথায় যে লুকোলো, আমি আর ওকে খুঁজে পেলাম না। এ কথা শুনে আমরা শঙ্কিত হয়ে উঠলাম। উইলিয়াম 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 কোথায় গেল? কোথায় উইলিয়াম গেল ছেলেটা? আরে কোথায় গেল? ওদিকটা দেখো তো, ওদিকটা দেখো তো একবার। উইলিয়াম কোথায় গেল? উইলিয়াম কোথায় গেল? ওই দিকটা। উইলিয়াম, এই উইলিয়াম, উইলিয়াম, আর্নেস্ট, উইলিয়াম ওদিক ওকে না একবার দেখো। এলিজাবেথ কে একবার দেখো। কেউ দেখেছে কিনা ওকে? ওইদিকে। এই জাস্টিন উইলিয়াম, উইলিয়াম একবার দেখুন তো। রাত অন্ধকার হয়ে না আসা পর্যন্ত আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না। উইলিয়াম হয়তো বাড়ি ফিরে গেছে, একবার বাড়িতে গিয়েই দেখা দরকার। আমরা ছুটে এলাম বাড়িতে, কিন্তু সেখানেও সে নেই। আবার আমরা আলো নিয়ে বেরিয়ে পড়লাম। সেই শীতের রাতে অন্ধকারে একা না জানি সে ভয় কি করছে। ভোর প্রায় 5টার সময় তার খোঁজ পেলাম। সুন্দর ফুটফুটে উইলিয়াম ঘাসের ওপর নিঃসাড় হয়ে পড়ে আছে। তার গলায় হত্যাকারী আঙুলের চিহ্ন তখনও জ্বলজ্বল করছে। তোমার মা ছবি দেওয়া সোনার লকেটটা তার গলায় ছিল, সেটা পাওয়া গেল না। সেই সোনার লকেটের লোভে ফুলের মতো সুন্দর ছেলেটাকে কোনো এক অজানা দস্যু হত্যা করেছে। এলিজাবেথ শোকে পাগল হয়ে উঠেছে। আর্নেস্টের ধারণা সেই তার ছোট ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী, কারণ সে লুকোচুরি খেলতে
না চাইলে উইলিয়ামের এভাবে মৃত্যু হতো না। আমাদের এরকম সুখের বাড়িতে আজ গভীর বিষাদের ছায়া সকলের জীবন দুর্বিষহ করে তুলেছে। হত্যাকারী আজও ধরা পড়েনি, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমাদের সম্মিলিত অনুসন্ধানে তার ধরা পড়তেই হবে। ভিক্টর, তুমি তাড়াতাড়ি এসো। তুমি ছাড়া এলিজাবেথকে আর কেউ সান্ত্বনা দিতে পারবে না। তুমি এলে আমরা সকলেই মনে বল পাব। ইতি তোমার হতভাগ্য বাবা। উইলিয়ামের মৃত্যু সংবাদ শুনে ফ্র্যাঙ্কেনস্টাইন শোকে বিমূঢ় হয়ে গেলেন। আর দেরি করলেন না। সেই দিনই তিনি জেনেভার পথে বেরিয়ে পড়লেন। এখানে থাকতেও তার ইচ্ছা হচ্ছিল না, একা থাকার খুব সাহসও ছিল না। কখন আবার সেই বিরাট আকার দানব সামনে এসে দাঁড়াবে? তাছাড়া মনে মনে ভাবলেন তিনি, উইলিয়ামের হত্যাকারী সেই দস্যুকে ধরে উপযুক্ত শাস্তি বিধান করাও প্রয়োজন। কিন্তু সে যাত্রা কি বেদনাময়! প্রথমে তার মনে হয়েছিল যে যত শীঘ্র পারা যায় তিনি যাবেন, কিন্তু যতই তিনি যেতে লাগলেন ততই মনের কোণে বিষাদ জমে তার গতিকে মন্থর করে তুলতে লাগল। চারদিকে তিনি তাকিয়ে দেখলেন শুধু তুষার আর তুষারের পাহাড়। আকাশ থেকে আরম্ভ করে মাটি পর্যন্ত সমস্ত যেন তুষারের সাদা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আকাশে, পাহাড়ে, গাছপালায় সব জায়গায় যেন তিনি শুনতে পাচ্ছেন এক করুণ আর্তনাদ। আকাশের আলো যেন নিভে আসতে লাগল। অতীতে কতবার তিনি এই পথ দিয়ে যাওয়া আসা করেছেন, তার সুখকর স্মৃতি মনে পড়ল। কিন্তু মাত্র এই একটি আঘাত কেমন করে যেন এক বিরাট পরিবর্তন এনেছে। সর্বত্রই যেন তিনি নাম না জানা বিভীষিকা দেখতে পাচ্ছিলেন। ভয়ে সমস্ত শরীর যেন তার পঙ্গু হয়ে যাচ্ছিল। দুদিন অপেক্ষা করলেন তিনি সুজানে। ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন কি পৌঁছতে পারবেন জেনেভায় নিজের বাড়িতে? উইলিয়ামের খুনি কে? সে কি শাস্তি পাবে? কোথায় চলে ফ্র্যাঙ্কেনস্টাইনের সৃষ্ট দানব? শেষে কোন পরিণতি অপেক্ষা করছে তার জন্য? এতক্ষণ শুনলেন ফ্র্যাঙ্কেনস্টাইন প্রথম পর্ব। কাহিনী মেরি শেলি। নাট্যরূপ দ্য ইঙ্ক পোর্টাল থেকে দীপান্বিতা সরকার। গল্পের সূত্রধার আমি দিতিপ্রিয়া। বিভিন্ন ভূমিকায় কণ্ঠ দিয়েছেন যারা: গল্পের কথক ও বেয়ারা সৌরভ, ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন নীলাশিস বসু, ফ্র্যাঙ্কেনস্টাইনের তৈরি দানবী ও ফ্র্যাঙ্কেনস্টাইনের মা বর্ণালী দে বর্মন, ডক্টর নীল অভ্র মুখার্জি, ক্লেরভাল তমজিৎ দাস, এলিজাবেথ স্বাতী দাস, পাদ্রি ও আর্নেস্ট শুভ, ফ্র্যাঙ্কেনস্টাইনের বাবা রঞ্জিত রায়, শব্দগ্রহণ স্টুডিও টেল ও গ্রাফ, সম্পাদনা আবহ নির্মাণ ও মিউজিক সুজয় ভূঁইয়া, পোস্টার ডিজাইন আরডি ক্রিয়েশন, প্রচার গ্রাফিক্স সোমনাথ দেশমুখ, কন্টেন্ট হেড নীলাশিস বসু, সমগ্র পরিচালনা ও পরিকল্পনা সৌরভ। আমাদের গল্পগুলো আপনার কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে গল্পের লাইক, শেয়ার ও চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন প্লিজ। ফিরছি আগামী রবিবার এই গল্পের অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আপনারা। ধন্যবাদ।